পরদিন সোমেশ্বরবাবু টেলিফোনে জানালেন যে সুকুমারের সঙ্গে ওর কথা হয়ে গেছে। উনি খাতাটা বিক্রি করবেন না বলে না করে দিয়েছেন। ভালো কথা, বললেন লালমোহনবাবু। আমার জাদুকর নিয়ে একটা ভালো প্লট মাথায় এসেছে। ভাবছিলাম সুকুমারের সঙ্গে কি করে একটু কথা বলা যায়। ওকে হোটেলে ফোন করুন, বলল ফেলুদা। কোন হোটেলে আছে সে তো যারা আমাদের টিকিট দিয়েছিল তারাই বলে দেবে। তা বটে। 15 মিনিটের মধ্যে লালমোহনবাবু সুকুমারের সঙ্গে কথা বলে তার সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট করে নিলেন আমাদের বাড়িতেই। ভদ্রলোক আগামীকাল সকালে 9:30টায় আসবেন। আপনি কিন্তু আমাকে দেখলেই চিনবেন, বললেন লালমোহনবাবু। আমি সেদিন আপনার দ্বারা হিপনোটাইজড হয়েছিলাম। পরদিন একটা মারুতি গাড়িতে ঠিক 9:30টার সময় সুকুমার এসে হাজির। লালমোহনবাবু অবশ্য মিনিট 20 আগেই চলে এসেছিলেন। সুকুমার ফেলুদাকে দেখে কেমন হকচকিয়ে গেলেন। বললেন, আপনার পরিচয়টা পেতে পারি কি? আপনাকে কেমন যেন চেনা চেনা লাগছে। ফেলুদা বলল, আমার নাম প্রদোষ মিত্র। হয়তো খবরের কাগজে ছবি দেখে থাকবেন। প্রদোষ মিত্র মানে গোয়েন্দা প্রদোষ মিত্র? আগে হ্যাঁ, আমার পরম সৌভাগ্য। সৌভাগ্য তো আমারও। আপনার মতো একজন দক্ষ ম্যাজিশিয়ানের পায়ের ধুলো পড়ল আমাদের বাড়িতে, সেও কি কম সৌভাগ্য? চায়ের পর লালমোহনবাবু প্রশ্ন আরম্ভ করলেন, আপনি কতদিন ম্যাজিক দেখাচ্ছেন? তা 12 বছর হলো। কারুর কাছে শিখেছেন কি? আমি নক্ষত্র সেনের সহকারী ছিলাম 5 বছর। তার বয়স হয়েছিল। স্টেজেই ম্যাজিক দেখাতে দেখাতে স্ট্রোক করে মারা যান। তার সব ম্যাজিকের সরঞ্জাম আমার হাতে পড়ে। আমি তাই দিয়েই শুরু করি। আপনাকে কি সারা ভারতবর্ষ ঘুরে খেলা দেখাতে হয়? হ্যাঁ, শুধু ভারতবর্ষ কেন, আমি জাপান এবং হংকংও গিয়েছি। তা বটে। আগে হ্যাঁ, আগামী বছর সিঙ্গাপুর থেকে নেমন্ত্রণ আসছে। আপনার ফ্যামিলি নেই? না, আমি ব্যাচেলার। এখনো ম্যাজিক অভ্যাস করতে হয় আপনাকে? এখনো কি ম্যাজিক অভ্যাস করতে হয় আপনাকে? না, আর দরকার হয় না। এখনো সকালে 2 ঘন্টা হাত চাপায় প্র্যাকটিস করি। ওটা থামালে চলে না। এবার ফেলুদা প্রশ্ন করল, আপনার সঙ্গে সোমেশ্বর বর্মনের বোধহয় আলাপ হয়েছে? আগে হ্যাঁ। আপনি তো ভারতীয় জাদুবিদ্যার পাণ্ডুলিপিটা কিনতে চেয়েছিলেন। হ্যাঁ। কেন? আমি ভেবেছিলাম আমার বিলিতি ম্যাজিকের মধ্যে কয়েকটি দেশি আইটেম ঢোকাতে পারলে অ্যাট্রাকটিভ হবে। কিন্তু ভদ্রলোক বই বিক্রি করলেন না। আমি 20,000 অফার করেছিলাম। তবে বিক্রি না করলেও ওর সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক গড়ে উঠেছে, কারণ আমি ওকে সত্যি শ্রদ্ধা করি। উনি আমার শো শেষ হবার পর ওর বাড়িতে গিয়ে আমাকে কয়েকদিন থাকতে বলেছেন। আপনার শো শেষ হচ্ছে কবে? এই রবিবার। এরপর কোথায় যাওয়া? দিন 7 বিশ্রামের পর পাটনা যাব। লালমোহনবাবুর আরও 2-1টা প্রশ্ন ছিল। তারপরেই ভদ্রলোক বিদায় নিলেন। আমারও ভদ্রলোককে খারাপ লাগলো না। ফেলুদা বলল, বিদেশি জামা কাপড় জুতো পরেছে, বোধহয় জাপান কি হংকংয়ে কেনা। এমনিতে বেশ শৌখিন লোক, যেমন ম্যাজিশিয়ানরা সাধারণত হয়। সোমেশ্বরবাবুর সঙ্গে বেশ জমিয়ে নিয়েছেন বলুন, বললেন লালমোহনবাবু। নইলে আর বাড়িতে এসে থাকতে বলে। এই সপ্তাহে আর কোনো ঘটনা ঘটল না। তারপর যেটা হলো সেটা একেবারে বজ্রপাত। মঙ্গলবারের দিন সোমেশ্বরবাবু ফোন করে জানালেন তার বাড়িতে খুন হয়েছে তার বহুদিনের বেয়ারা অবিনাশ, আর সেই সঙ্গে সিন্ধুক থেকে পঞ্চরত্নের কৃষ্ণ হাওয়া। একসঙ্গে ডাবল ট্র্যাজেডি। ফেলুদা তৎক্ষণাৎ লালমোহনবাবুকে ফোন করে বলে দিল সোমেশ্বরবাবুর বাড়িতে আসতে, আর আমরা ট্যাক্সি করে চলে গেলাম। গিয়ে দেখি পুলিশকেও খবর দেওয়া হয়েছে।
ইন্সপেক্টর ঘোষ ফেলুদার চেনা দেখে বললেন, স্রেফ ডাকাতির কেস, খুন করার মতলব ছিল না, সামনে বাধা পেয়ে খুন করেছে। আসল উদ্দেশ্য ছিল সিন্দুক থেকে ওই কৃষ্ণটা নেওয়া। এ বাইরের লোকের কাজ, তাতে কোনো সন্দেহ নেই। এই সেদিন একটা ডাকাতির কেস হয়ে গেছে। ওই কৃষ্ণের কথা কিন্তু এ বাড়ির লোক ছাড়া কেউ জানতো না। তাহলে এ বাড়ির ভেতর থেকেই ব্যাপারটা হয়েছে। সোমেশ্বরবাবুর ছেলে আছেন, সেক্রেটারি আছেন, বন্ধু আছেন, আর্টিস্ট রনেন তরফদার আছেন, সুকুমার বলে সেই ম্যাজিশিয়ান কাল থেকে এখানে রয়েছেন। এর মধ্যে কেউ গিল্টি। আর যদি তা হয় তাহলে তো আমাদের কাজ অনেক সহজ হয়ে যাচ্ছে। খুনটা কখন হয়েছে? রাত 1টা থেকে 3টের মধ্যে। বেয়ারা কি চোরকে বাধা দিতে গিয়েছিল? তাই তো মনে হচ্ছে। আমরা বাড়ির ভিতরে ঢুকলাম। একতলার বৈঠকখানায় সোমেশ্বরবাবু মাথায় হাত দিয়ে বসে আছেন। ঘরে আর সকলেই রয়েছে, কেউ দাঁড়িয়ে, কেউ চেয়ারে বসে। ফেলুদা সোমেশ্বরবাবুকে বলল, ঘটনাটা একটু বলবেন? এই বেয়ারা কি আপনার অনেক দিনের বেয়ারা? 30 বছর। অবিনাশের মতো ভালো লোক পাওয়া খুবই কষ্টকর। খুনটা কোথায় হয়? একতলায়। চোর সিন্দুক থেকে কৃষ্ণটা নিয়েই পালিয়ে যাচ্ছিল। সেই সময় হয়তো অবিনাশের ঘুম ভেঙে যায়। সে চোরের সামনে পড়ে, হয়তো তাকে ধরতে যায়। সেই সময় চোর তাকে ছুরি মেরে খুন করে। আপনারা কে কোথায় ঘুমান জানতে পারি কি? আমার ঘর তো আপনি দেখেছেন। আমি আর অনিমেষ দোতলায় শুই, বাকি সকলে একতলায় শোই। কাল সুকুমার এখানে এসেছেন। কদিনের জন্য তাকে একতলায় একটা গেস্ট রুম দিই। কিন্তু আপনার এই কৃষ্ণের কথা তো বাইরের কেউ জানতো না। তা তো নাই, অথচ বাড়ির কেউ এমন কাজ করে থাকতে পারে সেটা ভাবা অসম্ভব মনে হচ্ছে না। আপনার বালিশের নিচ থেকে চাবি নিল, আর আপনি টের পেলেন না। আমি যে ঘুমের ওষুধ খেয়ে ঘুমোই, সে ঘুম গভীর। সিন্দুকের চাবিটা কি রেখে গেছে? হ্যাঁ, সেটা তালাতেই ঝুলছিল। যে অস্ত্রটা দিয়ে খুন হয়েছিল সেটা পাওয়া গেছে? না। ইন্সপেক্টর ঘোষ এ সময় এসে বললেন, তিনি সকলকে জেরা করতে চান। ফেলুদা বলল, আপনার জেরার পর আমি যদি একটু জেরা করি তাহলে আপনার আপত্তি নেই তো? মোটেই না। আপনার কীর্তিকলাপের সঙ্গে আমি বিলক্ষণ পরিচিত, না হলে প্রাইভেট ডিটেকটিভকে আমরা বিশেষ পাত্তা দিই না। ইন্সপেক্টর ঘোষ সোয়া ঘন্টা ধরে সকলকে জেরা করলেন। আমরা ততক্ষণ চাটা খেলাম। সোমেশ্বরবাবু যথেষ্ট আঘাত পেয়েছেন, খুনের ব্যাপারেও, সাথে চুরির ব্যাপারেও। কিন্তু তাতে আতিথেয়তার কোনো রকম ত্রুটি হলো না। আমরা চা খেয়ে বাইরে বাগানে বেরিয়ে গিয়েছিলাম। কিছুক্ষণ পরে ইন্সপেক্টর ঘোষ এসে বললেন, আমার কাজ শেষ, এবার আপনি টেক ওভার করুন। ফেলুদা ভিতরে গিয়েই প্রথমেই সোমেশ্বরবাবুর ছোট ছেলে নিখিলবাবুকে নিয়ে পড়ল। আমরা নিখিলবাবুর ঘরেই বসলাম। ফেলুদা প্রথমেই জিজ্ঞেস করলো, আপনি কি করেন? আমার একটা অকশন হাউস আছে মির্জা গালিব স্ট্রিটে। কি নাম? মডার্ন সেলস ব্যুরো। জানি, দোকানটা দেখেছি। তা দেখে থাকতে পারেন। ওখানে আমি সকাল 10টা থেকে 6টা পর্যন্ত থাকি। ব্যবসা কীরকম চলে? ভালোই। আপনি আর্ট সম্বন্ধে ইন্টারেস্টেড? আমার কাজের মধ্য দিয়ে তো অনেক রকম আর্টের জিনিসপত্র আমাদের ঘাটতে হয়, সেই সূত্রে বেশ কিছু জানা হয়ে গেছে। কত বছর হলো আপনি এই কাজ করছেন? 7 বছর। আপনার বয়স কত? 33 চলছে। আপনার দাদা আপনার চেয়ে কত বছর বড়? 3 বছর। দাদার সঙ্গে আপনার সদ্ভাব ছিল? দাদা মিশুকে ছিলেন না, কথাও বেশি বলতেন না, বন্ধুবান্ধবও বেশি ছিল না। সত্যি বলতে কি, দাদার কারোর উপরেই টান ছিল না, এমনকি আমার উপরেও না। নিখিলবাবুর কথা শুনে আমার কেন যে একটু অদ্ভুত লাগছিল সেটা কিছুতেই ভেবে বের করতে পারলাম না। বিদেশে গিয়ে দাদা আপনাকে চিঠি লেখেননি? ফেলুদা জিজ্ঞেস করলো। না।
শুধু আমাকে না, কাউকেই লেখেননি। বাবার ম্যাজিকে আপনার কোনো ইন্টারেস্ট ছিল না? নিশ্চয়ই ছিল। তবে বাবা তো বেশিরভাগ ম্যাজিক বাইরে দেখাতেন, সেগুলো আর আমার দেখা হতো না। নিজে ম্যাজিক করার শখ হয়নি? তা হয়নি, শুধু দেখতেই ভালো লাগতো। এই যে অঘটনটা ঘটলো, এটার জন্য কে দায়ী সে সম্বন্ধে আপনার কোনো ধারণা আছে? না, একেবারেই নেই। তবে বাবাকে আমি অনেকবার বলেছি কৃষ্ণটা বাড়িতে না রেখে ব্যাংকে রাখা উচিত। বাবা আমার কথায় কোনো কান দেননি। নিখিলবাবুর সঙ্গে কথা শেষ করে আমরা সোমেশ্বরবাবুর বন্ধু অনিমেষবাবুর কাছে গেলাম। খাট আর চেয়ার ভাগ করে আমরা বসলাম ভদ্রলোকের ঘরে। ফেলুদা জিজ্ঞেস করলো, আপনি কি করেন? আমি কিছুই করি না, বললেন অনিমেষবাবু। আমার বাবা ছিলেন উকিল। তিনি অনেক তলার একটা বাড়ি তৈরি করে গেছেন, সেটার ভাড়া থেকেই আমার চলে যায়। সোমেশ্বরবাবুর সঙ্গে আপনার বন্ধুত্ব কতদিনের? তা প্রায় 20 বছর। কি করে সূত্রপাত হয়? আমি এককালে জ্যোতিষ করতাম। সোমেশ্বর আমার কাছে এসেছিল তার ভাগ্য গণনা করাতে। ও তখন সবেমাত্র ম্যাজিক দেখাতে শুরু করেছে। আমি ওর ভবিষ্যতের খ্যাতির কথা বলে দেই। এই ঘটনার 5 বছর পরে ও আমার বাড়িতে আবার আসে এবং আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। তখন থেকেই ওর সঙ্গে আমার বন্ধুত্ব। সোমেশ্বরের স্ত্রী মারা যাবার পর ও আমাকে ওর বাড়িতে এসে থাকতে বলে, বোধহয় একাকিত্ব খানিকটা কাটবে বলে। তখনই আমি চলে আসি। সে আজ 15 বছর হলো। পঞ্চরত্নের কৃষ্ণটা আপনি কবে দেখেছেন? ওটার কথা তো আমি আমার গণনায় বলি। ওটা পাওয়া মাত্র ও আমাকে দেখায়। এই চুরি এবং খুন কে করতে পারে সে বিষয়ে আপনার কোনো ধারণা আছে? বাড়ির চাকরের সঙ্গে যোগসাজশ আছে এমন কোনো চোর বলেই আমার বিশ্বাস। আমার ধারণা ও সিন্দুক খুলে টাকা নিতে গিয়েছিল। তারপর সামনে এই ঝিলমিলি কৃষ্ণটা দেখে সেইটে নিয়ে নেয়। বাড়ির কোনো লোক এই ব্যাপারে জড়িত এ বিশ্বাস করতে আমার মন চায় না। সোমেশ্বরবাবুর সেক্রেটারি প্রণবেশবাবু বললেন, উনি 5 বছর থেকে সেক্রেটারির কাজ করছেন। ওর নিজের বাড়ি একটা ছিল ভবানীপুরে, কিন্তু এ বাড়িতে এত ঘর আছে দেখে সোমেশ্বরবাবুই প্রস্তাব করেন এই বাড়িতে এসে থাকার জন্য। প্রণবেশবাবুও আপত্তি করেননি। চমৎকার, সেদিক দিয়ে আমার কিছু বলার নেই। কাজটা কেমন লাগে? সোমেশ্বরবাবু যেসব তথ্য সংগ্রহ করেছেন সেগুলো আশ্চর্য। টাইপ করতে করতে আমি যে কত নতুন কিছু জানতে পেরেছি তা বলতে পারি না। আপনি কটা পর্যন্ত প্রবন্ধ করেন? রাত 8টা থেকে 9টা। আপনি তো একতলায় শোন। হ্যাঁ। ঘুম কেমন হয়? ভালোই। কাল কোনো কারণে কোনো শব্দে বা ওই জাতীয় কিছুতে আপনার ঘুম ভেঙে যায়নি? না, আমি ঘটনাটা জেনেছি সকালে উঠে। এ বাড়ির কাউকে আপনার সন্দেহ হয়? কৃষ্ণটার বিষয় যখন শুধু এ বাড়ির লোকেরাই জানতো, তখন হয়তো অপরাধীও এ বাড়িতেই রয়েছে। সে হতে পারে। আমিও তো সাসপেক্টের মধ্যে পড়ি। তা পড়েছেন বই কি। পুলিশ অবশ্য পুরো বাড়ি সার্চ করবে, কিন্তু অতটুকু জিনিস লুকানোর জায়গা তো অভাব নেই। তারপর সুযোগ বুঝে বার করে নিলেই হলো। সোমেশ্বরবাবু যিনি অয়েল পেইন্টিং করতেন তিনিও এই বাড়িতেই থাকেন। অন্তত যতদিন না ছবি শেষ হচ্ছে ততদিন থাকবেন। এই ভদ্রলোককে আমার কেন জানি একটু অদ্ভুত লাগে। প্রথমত চেহারাটা অদ্ভুত চাপদাড়ি, চুল কাঁধ অবধি নেমে এসেছে। তারপর ভদ্রলোক কথা অত্যন্ত কম বলেন। কাজ অবশ্য ভালোই করেন, কারণ সোমেশ্বরবাবুর যেটুকু ছবি আঁকা হয়েছে সেটা আমি দেখেছি, আর সেটা ভালোই হয়েছে। ইনিও একতলায় থাকেন। ফেলুদা তার দরজায় গিয়ে টোকা মারল। ভদ্রলোক দরজা খুলে ফেলুদার দিকে একটা জিজ্ঞাসু দৃষ্টি দিলেন। আপনাকে কয়েকটা প্রশ্ন করার ছিল, বলল ফেলুদা। বেশ তো, ভিতরে আসুন। অগোছালো ঘর, যেটা হবে বলে আমি আন্দাজ করেছিলাম।
আমরা মোড়া চেয়ার বিছানা মিলিয়ে বসলাম। আপনার নাম তো রাশেদ তরফদার? আগে হ্যাঁ। আপনি কদিন হলো এ বাড়িতে আছেন? যেদিন থেকে ছবিটা আঁকা শুরু করেছি, তার মানে 1.5 মাস। আপনার একটা পোর্ট্রেট করতে কত সময় লাগে? ফুল ফিগার হলে এবং দিনে অন্তত 2 ঘন্টা সিটিং পেলে মাস দেড়েকে হয়ে যায়। তাহলে এখানে এতদিন লাগছে কেন? এখানে সোমেশ্বরবাবুর দিনে 1 ঘন্টার বেশি সিটিং দেন না। তারপর আমাকে ওর ভালো লেগেছে বলে উনি চান আমি এখানেই থাকি। আসলে সোমেশ্বরবাবু বেশ সাঙ্গপাঙ্গ নিয়ে থাকতে ভালোবাসেন। ওর একটা ছেলে বিলেতে। মেয়ের বিয়ে এবং স্ত্রীর মৃত্যুর পরে উনি ভয়ানক একা হয়ে গেছেন। এ বাড়িটাকে উনি খানিকটা ভরাট করতে চান, এটা আমার ধারণা। আপনি পেইন্টিং কোথায় শিখেছিলেন? আমি ফ্রান্সে শিখি 3 বছর। তাছাড়া প্রথমে কলকাতার গভর্নমেন্ট কলেজ অফ আর্টে শিখেছি। পোর্ট্রেট করে রোজগার ভালো হয়? এখন আর হয় না। ফটোগ্রাফির যুগে আসল পোর্ট্রেটের কদর অনেক কমে গেছে। আমিও তাই অ্যাবস্ট্রাক্ট পেইন্টিংয়ে চলে যাচ্ছি। সোমেশ্বরবাবুর পৃষ্ঠপোষকতা না পেলে আমার অবস্থা খুবই কাহিল হতো। আপনি পঞ্চরত্নের কৃষ্ণ সম্বন্ধে জানতেন? হ্যাঁ, ওটা আমাকে সোমেশ্বরবাবু দেখিয়েছিলেন। বলেছিলেন তুমি আর্টিস্ট, তুমি এর কদর করতে পারবে। কালকের খুন এবং ডাকাতি সম্বন্ধে আপনার নিজের কোনো থিওরি আছে? বাড়ির লোক এ কাজ করতে পারে না। আমার মনে হয় চোর সিন্দুক থেকে টাকা নিতে গিয়ে কৃষ্ণটা দেখে সেটা নিয়ে নেয়, তারপর নিচে পেয়ারার সামনাসামনি পড়ে ওকে খুন করে। আত্মরক্ষা ছাড়া খুনের আর কোনো মোটিভ আছে বলে আমার মনে হয় না। অনেক ধন্যবাদ। ফেলুদা উঠে পড়ল। আর 2 জন বাকি রইল, সুকুমার আর সোমেশ্বরবাবু। আমরা সুকুমারের কাছেই আগে গেলাম। ভদ্রলোক কেমন যেন গুম মেরে গেছেন। তিনি এ বাড়িতে আসার দিনই ঘটনাটা ঘটল, এই জন্যই বোধ হয়। ফেলুদা বলল, আপনার ভাগ্যটা খুব খারাপ দেখছি। আর বলবেন না, বললেন ভদ্রলোক। সোমেশ্বরবাবু এত আপ্যায়ন করে আমায় থাকতে বললেন, আর প্রথম রাত্রে কী কাণ্ড! আমি তো একেবারে মেরে গেছি। রাত্রে কোনো রকম শব্দ টব্দ পাননি? একেবারেই না। আমি এমনিতেই খুব ভালো ঘুমোই। এক ঘুমে রাত কাবার হয়ে যায়। কাজেই আমি কিছু শুনিনি। এবাড়ির সকলের সঙ্গে আলাপ হয়েছে? যা হয়েছে তাকে আলাপ বলা যায় না, একমাত্র সোমেশ্বরবাবু ছাড়া। যে জিনিসটা চুরি হয়েছে সেটা আপনি দেখেননি? কি করে দেখব? প্রথমত ঠিক করে জানি না জিনিসটা কি। শুধু কৃষ্ণ শুনেছি, এই পর্যন্তই। কৃষ্ণই বটে, তবে পঞ্চরত্নের তৈরি। যেমন সুন্দর তেমন ভ্যালুয়েবল। লাখখানেকের ওপর দাম হবে। আপনি কি এখনও এখানেই থাকবেন? সোমেশ্বরবাবু তো তাই বলছেন। বলছেন আপনাকে ডেকে এনে চলে যেতে বলার কোনো প্রশ্নই ওঠে না। তবে আপনার থাকাটা আপনার পক্ষে তেমন সুখকর হতে পারল না, এই যা দুঃখ। আপনি যখন আছেন তখন প্রয়োজনে আপনাকে আবার প্রশ্ন করা চলবে তো? নিশ্চয়ই। এ নিয়ে তো কোনো কথাই উঠতে পারে না। এরপর আমরা সোমেশ্বরবাবুর কাছে গেলাম। ভদ্রলোক এখনও মুহ্যমান অবস্থায় রয়েছেন। ফেলুদা বলল, আপনি কতটা ঘা খেয়েছেন সেটা বুঝতে পারছি, কিন্তু আমি যখন এখানে উপস্থিত রয়েছি তখন কৌতূহলবশত আপনাকে 2-1টা প্রশ্ন না করে পারছি না। তা তো করবেনই, আপনার তো পেশাই এটা। আপনি কোনো রকম টের পাননি? না, টের পাইনি, তবে আঘাত পেয়েছি প্রচণ্ড। প্রথমত আমার অবিনাশ বেয়ারার এই দশা। লোকটা যে কি কাজের ছিল তা বলতে পারি না, আর আমাকে কতটা মান্য করত সেও বলে বোঝাতে পারবো না। দ্বিতীয়ত আমার পঞ্চরত্নের কৃষ্ণ। দয়াল সিং নিজে হাতে তুলে দিয়েছিলেন জিনিসটা আমায়। বললেন, তুমি শিল্পীর সেরা শিল্পী, তোমাকে এর চেয়ে কম পারিশ্রমিক দেওয়া যায় না।
আর সেই পঞ্চরত্নের কৃষ্ণই চলে গেল। আর তাছাড়া সোমেশ্বরবাবু কী যেন বলতে গিয়ে অন্যমনস্ক হয়ে পড়লেন। তারপর কয়েক মুহূর্ত পরে প্রায় আপন মনেই বললেন, আমি কি ভুল করলাম? আশা করি ভুল করেছি, কারণ জিনিসটা সত্যিই হলো। আমার পক্ষে আরও দ্বিগুণ বেদনাদায়ক হবে। আপনি কিসের কথা বলছেন? ফেলুদা জিজ্ঞেস করল। সে আপনি জানতে চাইবেন না, কারণ আপনাকে বলতে পারবো না। আপনি কিছু টের পাননি? টের পেয়েছি, কিন্তু পেয়েও কিছু করতে পারিনি। আপনার কথায় একটা রহস্যের সুর রয়েছে, সেটা আপনি উদ্ঘাটন করবেন কি? করলে আমাদের অনেক সুবিধে হতো। সে অনুরোধ আমায় করবেন না মিস্টার মিত্তির। আপনি যদি এবার আমাকে রেহাই দেন আমি বাধিত হব। নিশ্চয়ই নিশ্চয়ই। আমরা তিনজন উঠে পড়লাম। তবে আমি নিজের স্বার্থে তদন্ত করতে চাই আপনার বাড়ির এই দুর্ঘটনার ব্যাপারে। তাতে আশা করি আপনার আপত্তি হবে না। মোটেই না। অপরাধী যেই হোক তাকে ধরা কর্তব্য। বাড়ি এসে লালমোহনবাবু বললেন, সোমেশ্বরবাবুর কথাগুলো ভারী রহস্যজনক মনে হচ্ছে, তাই না? ঠিকই বলেছেন, বলল ফেলুদা। আমার মনে হয় ভদ্রলোক বেশ কিছু কথা লুকিয়ে গেলেন। আমারও সেই রকম মনে হয়েছে। আপনি নিজে কি বুঝেছেন? একেবারে অন্ধকারে আছি তা নয়, তবে ম্যাজিকের জগৎ নিয়ে একটু অনুসন্ধান চালাতে হবে। তাছাড়া অকশন হাউসও একটা ব্যাপার আছে। আমি বরং একটু ঘুরে আসি, আপনারা দুজনে বসে আড্ডা মারুন। আমিও এই কথাই বলছিলাম। আমি একটা কথা এই বেলা ফেলুদাকে না বলে পারলাম না। আচ্ছা ফেলুদা, নিখিলবাবুর কথা শুনে কি আপনার কিছু মনে হয়েছিল? সেটা মনে হওয়া অস্বাভাবিক নয়। কেন নয় সেটা অবশ্য তোকে ভেবে বার করতে হবে। এই বলে ফেলুদা বেরিয়ে গেল। লালমোহনবাবু বললেন, আমার কিন্তু এই আর্টিস্ট ভদ্রলোককে মোটেই ভালো লাগছে না। অবশ্য চাপদাড়ির বিরুদ্ধে আমার একটু প্রেসুডিস আছে এমনিতেই। সূর্যকুমার ভদ্রলোকটিকে আপনার ভালো লাগছে? ও ও কেমন যেন পিকিউলিয়ার। তবে প্রথম দিন এসেই ও সিন্দুক খুলবে বলে মনে হয় না। ওই বাড়ির সঙ্গে তো ওর বিশেষ পরিচয় নেই। কোনটা কার ঘর, কোথায় সিন্দুক আছে, কোথায় সিন্দুকের চাবি আছে, এসব জানা ওর পক্ষে সম্ভব নয়। তবে এটা ঠিক যে এ চার খুনি চার। ওকে যখন বেয়ারা দেখে ফেলল তখন তো ওকে ঘুষি মেরে অজ্ঞান করে দিতে পারত। পালানো নিয়ে তো কথা, আর বেয়ারার বয়স তো 60-এর কাছাকাছি। বোঝা যাচ্ছে যে যা ছুরির হাতে নিয়েই কুকীর্তিটা করতে বেরিয়েছিল। এটা আপনি ঠিক বলেছেন। সোমেশ্বরবাবুও কি বলতে গিয়ে বললেন না, সেটা জানতে ইচ্ছা করে। আমার মনে হয় ওখানে একটা ইম্প্যাক্ট লুকিয়ে আছে। ঠিক এই সময় একটা ফোন এলো। তুলে হ্যালো বলতে ওদিক থেকে প্রশ্ন এলো, মিস্টার মিত্তির আছেন? ইন্সপেক্টর ঘোষ। বললাম ফেলুদা একটু বেরিয়েছে। ভদ্রলোক বললেন, ওকে বলে দেবেন যে কালপ্রিটটা ধরা পড়েছে। গোপচাঁদ বলে এক চোর রিসেন্টলি জেল থেকে বেরিয়েছে। অবশ্য লোকটা স্বীকার করেনি এখনও, কিন্তু সেদিন রাত্রে ও বেরিয়েছিল সে খবর আমরা পেয়েছি। এটা আপনি জানিয়ে দেবেন, আর স্বীকারোক্তি পেলে আবার আপনাকে টেলিফোন করব। আপনার দাদাকে নিশ্চিন্ত হতে বলে দেবেন। আমি ফোন রেখে দিলাম। মনটা কেমন জানি দমে গেল। এ তো ঠিক জমল না। ঘন্টা দেড়েক পরে ফেলুদা আসাতে আমি প্রথমেই ওকে ইন্সপেক্টরের কথাটা বললাম। ফেলুদা যেন গাই করল না। বলল, সূর্যকুমারের ম্যাজিক খুব ভালো চলছে না। নিখিলবাবুর দোকানের অবস্থাও ভালো নয়। আর আমাদের আর্টিস্ট রনেন তরফদার গভর্নমেন্ট কলেজ অফ আর্টের ছাত্র ছিল না, প্যারিসে আঁকা শিখেছিলেন কিনা সেটা অবশ্য জানতে পারিনি। তাহলে এখন কি করণীয়? লালমোহনবাবু প্রশ্ন করলেন। আমার দিক থেকে মোটামুটি কাজ শেষ। এখন রইল শুধু রহস্য উদ্ঘাটন। দাঁড়ান, আগে ইন্সপেক্টর ঘোষকে একটা ফোন করি। ফেলুদা ফোনে প্রথমেই বলল, আপনার সমাধান যে মানতে পারছি না মিস্টার ঘোষ।
ঘোষের উত্তরের পর ফেলুদা বলল, আমার ধারণা খুনি ওই বাড়িতেই রয়েছে। আপনি এক কাজ করুন, আমার সমাধান রেডি। আমি আজ বিকেলে সেটা ঘোষণা করতে চাই সোমেশ্বরবাবুর ওখানে। আপনিও আসুন। আমার কথা শুনে আপনার যদি কিছু বলার থাকে বলবেন। আমার এই অনুরোধটা আপনাকে রাখতেই হবে। তাছাড়া আপনাকে খুনিকে গ্রেপ্তার করার জন্য তৈরি হয়ে আসতে হবে। থ্যাংক ইউ। ফেলুদা ফোন রেখে বলল, ভদ্রলোক রাজি। গোপচাঁদ ছা, এই জন্যই মাঝে মাঝে পুলিশের ওপর থেকে ভক্তি চলে যায়। এরপর ফেলুদা সোমেশ্বরবাবুকে একটা ফোন করে বিকেলে ওর ওখানে যাবার কথাটা বলে দিল। সেই সঙ্গে এও বলে দিল যে সবাই যেন উপস্থিত থাকে। বিকেল 5টায় আমরা সোমেশ্বরবাবুর নিচের বৈঠকখানায় জমায়েত হলাম। ইন্সপেক্টর ঘোষ আর 2জন কনস্টেবল এসে গিয়েছিল আগেই। সকলে যে যার জায়গায় বসার পর ফেলুদা শুরু করলো। প্রথমেই আমাদের যে প্রশ্নটা সামনে পড়তে যাচ্ছে সেটা হলো, চোর বাইরের লোক না, ভেতরেরই লোক। এখানে প্রথম যেদিন চোর আসে তার পরদিন আমি এসেছিলাম। বাড়ির চারিদিকে ঘুরে মনে হয়েছিল এখানে বাইরে থেকে চোর ঢোকা খুব মুশকিল। বারান্দার থাম্বে উঠলেও জিনিসপত্র চুরি করে থাম্বে নামার সুবিধে নেই। কাজেই আমার বাড়ির লোকের কথাই বেশি করে মনে হয়েছিল, এবং চোরের দৃষ্টি যে কিসের দিকে সে সম্বন্ধেও আমার মনে কোনো সন্দেহ ছিল না। এবার চুরি এবং খুনের পর আমি সকলকে জেরা করি। সোমেশ্বরবাবুকে জেরা করাতে জানতে পারলাম তিনি এটা টেক্সট পেয়েছিলেন, কিন্তু বাধা দেবার কোনো রকম চেষ্টা করেননি। এতে মনে হয় তিনি চোরকে দেখে একেবারেই হকচকিত হয়ে গিয়েছিলেন। কিন্তু চুরির পর যে খুন হবে সেটা তার পক্ষে জানা সম্ভব ছিল না। চুরির মোটিভ অবশ্য একটাই হতে পারে, চোরের হঠাৎ বেশ কিছু টাকার দরকার পড়ে গিয়েছিল। এ বাড়িতে যারা থাকেন তাদের মধ্যে রনেন তরফদার ছবি এঁকে রোজগার করছিলেন। সমসাময়িকভাবে তার অবস্থা স্বাচ্ছন্দ্যই বলা যেতে পারে। এ অবস্থায় তার পক্ষে চুরি করাটা অস্বাভাবিক। অনিমেষবাবু ভালোই আছেন বন্ধুর আতিথেয়তায়, কাজেই তাকে বাদ দেওয়া যেতে পারে। এবার নিখিলবাবুতে আসা যাক। নিখিলবাবুর একটা অকশন হাউস আছে। আমি খোঁজ নিয়ে জেনেছি সে অকশন হাউসের অবস্থা খুব ভালো না। সুতরাং নিখিলবাবুর পক্ষে পঞ্চরত্নের কৃষ্ণটা পাওয়া খুবই লাভজনক হবে, কারণ তিনি নিজের অবস্থা সামলে নিতে পারবেন। আমার ধারণা প্রথম দিনই নিখিলবাবু চুরির চেষ্টা করতে গিয়ে ব্যর্থ হন। নিখিলবাবু বলে উঠলেন, আপনি বিনা প্রমাণে দোষী সাব্যস্ত করছেন। ফেলুদা বলল, এখানে শেষ তো হয়নি। আপনি তো চুরি করতে পারেননি, কাজেই আপনি উত্তেজিত হচ্ছেন কেন? আমি বলছি না যে আমার যুক্তিটা অকাট্য, আমি শুধু অনুমান করছি। আপনি আপত্তি করতে চান তো সে করতে পারেন, কারণ আসল ঘটনা হলো দ্বিতীয় দিনের। প্রথম আর দ্বিতীয় দিনের ঘটনার মধ্যে একটি নতুন লোক এসে যে এ বাড়িতে উঠেছেন তিনি হলেন জাদুকর সুকুমার। এটাও আমি খোঁজ নিয়ে দেখেছি যে সুকুমার তার প্রদর্শনীতে লোকসান দিচ্ছে। আমরা যেদিন তার ম্যাজিক দেখতে যাই সেদিনও হলে অনেক সিট খালি ছিল। এই সুকুমার কি চুরি করে থাকতে পারেন? কারণ তার টাকার দরকার ছিল অবশ্যই। সুকুমার বলে উঠলেন, ভুলে যাচ্ছেন মিস্টার মিত্তির, আমি সোমেশ্বর বর্মনের সিন্দুক ও তার মধ্যে পঞ্চরত্নের কৃষ্ণ সম্বন্ধে কিছুই জানতাম না। সুকুমার বাবু, ফেলুদা বলল, এবারে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। সোমেশ্বরবাবুর আপনাকে খুব ভালো লেগে গিয়েছিল, তাই না? তা লেগেছিল নিশ্চয়। তা না হলে আর আমাকে এখানে থাকতে বলবেন কেন? কেন ভালো লেগেছিল সে বিষয়ে আপনার কিছু বলার আছে? না, আমি যদি বলি যে আপনি তাকে তার প্রথম সন্তানের কথা মনে করে দিয়েছিলেন, ইনফ্যাক্ট তিনি বিশ্বাস করেছিলেন আপনিই তার বড় ছেলে, সোমেশ্বরবাবু, আমি কি খুব ভুল বলেছি? কিন্তু আমার ছেলেই আমার শত্রু হলো শেষ পর্যন্ত।
সুকুমারবাবুর গলার আওয়াজ একটু পাতলা, যার ফলে তার ব্যক্তিত্বে কিছুটা হানি হয়। আমি নিখিলবাবুর কণ্ঠস্বরেও ঠিক একই পাতলা ভাব পেয়েছি। চেহারা দাড়িগোঁফ লাগিয়ে যতই পরিবর্তন করা যাক না কেন, কণ্ঠস্বত্ব আর বদলানো যায় না। আমার মনে হয় এই কণ্ঠস্বরেই সোমেশ্বরবাবু চিনেছিলেন। ঠিকই বলেছেন মিস্টার মিত্তির, অখিলের গলার আওয়াজ আমি চিনেছিলাম। তাহলে সুকুমারও পঞ্চরত্নের কৃষ্ণের কথাটা জানতেন? আমি জানতে পারি, বললেন সুকুমার ওরফে অখিল বর্মন। কিন্তু সেই কৃষ্ণ সিন্ধুকে ছিল না। আমি কিছুই চুরি করিনি। ঘরের মধ্যে একটা শোরগোল পড়ে গেল। আমিও অবাক। কৃষ্ণ ছিল না সিন্ধুকের মধ্যে? তবে সেটা কোথায় গেল? না, কৃষ্ণ ছিল না ঠিকই, বলল ফেলুদা। আপনি চোর নন, কিন্তু আপনি খুনি। কিন্তু আমার কৃষ্ণ কোথায় গেল? চেঁচিয়ে বললেন সোমেশ্বরবাবু। এই যে আপনার কৃষ্ণ। ফেলুদা তার কোটের পকেট থেকে জিনিসটা বার করে তার সামনে টেবিলের উপর রেখে দিল। আপনাদের বাড়িতে 2 বার চোর আসেনি, 3 বার এসেছিল। আমি যখন খবর পাই সুকুমার এ বাড়িতে এসে থাকছেন, তখনই আমার সাবধানতা অবলম্বন করার ইচ্ছেটা জাগে। নিখিলবাবুর সঙ্গে গলার আওয়াজ আর কথা বলার ঢং মিল পেয়ে আমার প্রথমে সন্দেহ হয়েছিল যে সুকুমার আসলে অখিল বর্মন। উনি যখন নিজের পরিচয় গোপন করে রাখলেন, তখনই আমার মনে হলো যে ওর কোনো এর দূরভসন্ধি আছে। তারপর জানতে পারলাম ওর রোজগার ভালো যাচ্ছে না। উনি দেনা করে বসে আছেন, প্রতিবারই লোকসান দিচ্ছেন। তখনই আমি স্থির করি যে পঞ্চনট্রের কৃষ্ণটা আর সিন্ধুকে থাকতে দেওয়া উচিত নয়। দারোয়ানকে মোটা অঙ্কের ঘুষ দিয়ে আমি বাড়িতে ঢুকি। তারপর বারান্দার থাম্বে উপরে ওঠে। আমার হাত চাপায়ের জোরে সোমেশ্বরবাবুর বালিশের তলা থেকে চাবিটা নিয়ে সিন্ধুক খুলে তার থেকে কৃষ্ণটা বার করে দিই। তারপর আবার একই পথে ফিরে আসি। দুঃখের বিষয় হলো আমি অবিনাশের হত্যাটাকে রুখতে পারলাম না। ইন্সপেক্টর ঘোষ ততক্ষণে এগিয়ে গেছেন সুকুমারের দিকে। ফেলুদা বলল, এই একটা ব্যাপার যেখানে আপনার ম্যাজিক খাটবে না অখিলবাবু। সোমেশ্বরবাবু উঠে এসে ফেলুদার হাতটা আঁকড়ে ধরলেন। আপনার জন্য আমার কৃষ্ণ বেঁচে গেল। আপনাকে ধন্যবাদ দেওয়ার ভাষা আমার নেই। বাড়ি ফিরে এসে লালমোহনবাবু ফেলুদাকে বললেন, মশাই, এতদিন আপনার ওপর ভক্তির ভাবই ছিল, এবার ভয় ঢুকল। আপনি যে তস্করের শিরোমণি সেটা তো জানা ছিল না।